নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছে যে 30,000 বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্ট হঠাৎ করে আসাম থেকে গায়েব হয়ে গেছে। আর এর জন্য আসামের মধ্যে বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্ট এবং নো ম্যান ল্যান্ডকে নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করবো যে নো ম্যান ল্যান্ডটা কি এবং আসাম সরকার কেন বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্টদের নো ম্যান ল্যান্ডের মধ্যে ছেড়ে দিয়ে আসছে। এর ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে কি প্রভাব পড়তে পারে এই সব কিছু ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা জানি যে আসাম হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য, যেখানে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে। এই সীমান্ত মাত্র 263 কিলোমিটার লম্বা, কিন্তু এই ছোট্ট সীমান্ত দিয়ে বহু বছর ধরে অনেক বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্ট আসামের মধ্যে প্রবেশ করেছে। এই প্রবেশের ফলে আসামের কিছু জায়গায় জনসংখ্যার গঠন বদলে গেছে। ধরুন আপনার পাড়ার মধ্যে হঠাৎ করে অনেক নতুন লোক এসে থাকতে শুরু করলো, আর আপনি ভাবছেন যে এরা কারা এবং এরা কোথা থেকেই বা এলো। ঠিক তেমন ভাবেই আসামের মানুষদের মধ্যেও এই ধরনের একটি উদ্বেগ তৈরি হয়েছে। আর এই সমস্যাটা এতটাই বড় যে এটাকে নিয়ে বছরের পর বছর ধরে আসামের মধ্যে আন্দোলন চলছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আসাম সরকার কিরকম ধরনের পদক্ষেপ নিয়েছে। এখন সম্প্রতি আসাম সরকার যাদেরকে বাংলাদেশে ইলিগাল ইমিগ্রেন্ট বলে চিহ্নিত করতে পারছে তাদেরকে বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, বাংলাদেশের সীমান্ত বাহিনী রক্ষী অর্থাৎ বিজিবি অনেকেই গ্রহণ করতে চাইছে না। এর ফলে মানুষগুলো আটকে যাচ্ছে একটা জায়গার মধ্যে, যাকে বলা হয় নো ম্যান ল্যান্ড। এই নো ম্যান ল্যান্ড এই জিনিসটা কি, ভারত এবং বাংলাদেশের মাঝে একটা ছোট্ট জমির টুকরো আছে, যে জমিটা কোনো দেশের নয় এবং এর মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই এবং এই জায়গার মধ্যে কোনো আইনও নেই, কোনো অধিকারও নেই। বর্তমানে এই নো ম্যান ল্যান্ডস এর মধ্যে 13 জন মানুষ আটকে আছে। কারণ হচ্ছে ভারত এবং বাংলাদেশ কোনো রাষ্ট্র তাদেরকে নিজেদের নাগরিক বলে স্বীকার করতে চাইছে না। এই নো ম্যান ল্যান্ডস কে বোঝার জন্য আমি যদি একটা উদাহরণ দিই, ধরুন আপনার বাড়ির পাশে একটা জমি রয়েছে এবং এই জমিটা কারোর নামে নেই। আপনি বলছেন যে এটা আমার জমি নয় এবং পাশের বাড়ির লোকটা বলছে যে এটা আমার জমি নয়। এখন কেউ যদি এই জমির মধ্যে হঠাৎ করে থাকতে শুরু করে, তাহলে এই জমির মধ্যে আমার বা আপনার কারোর অধিকার থাকবে না এবং কোনো ধরনের সুরক্ষাও থাকবে না। এই নো ম্যান ল্যান্ডের মধ্যে আটকে আছে তাদেরও ঠিক একই অবস্থা। তারা জানে না যে তারা ভারতের নাগরিক না বাংলাদেশের। এটা একটা খুবই মর্মান্তিক ঘটনা। গত মে মাসে 67 জনকে কোচবিহারের কাছে নো ম্যান ল্যান্ডস এর মধ্যে রাখা হয়েছিল। তাদের মধ্যে বাংলাদেশ 54 জনকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু বাকি 13 জনকে তারা অ্যাকসেপ্ট করেনি। এর ফলে সেই 13 জন এখনো কিন্তু তারা সেখানে আটকে পড়ে আছে। এখানে আপনার মনে হতে পারে যে ভারত কেন এই ইনলিগাল ইমিগ্রেন্টদের বের করে দিচ্ছে এবং ভারতের মধ্যে কোন আইন আছে যে ভারত এই ইনলিগাল ইমিগ্রেন্টদের বের করতে পারে। এই বিষয়টির মূল কারণ বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1985 সালে। তখন আসাম অ্যাক্ট নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু এই চুক্তি কেন হয়েছিল? 1979 থেকে 1985 সাল পর্যন্ত এই 6 বছর ধরে আসামের মধ্যে ইনলিগাল ইমিগ্রেন্টদের বিরুদ্ধে একটা বড় আন্দোলন হয়। আসামের মানুষ বলছিল যে আমাদের রাজ্যের মধ্যে এত বাইরের লোক আসছে যে আমাদের রাজ্যের সংস্কৃতি, পরিচয় এবং জমি বিপদে পড়ছে। তাই 1985 সালে আসাম অ্যাক্টে বলা হয় যে 1971 সালের 24শে মার্চের পর যেসব ইলিগাল ইমিগ্রেন্ট আসামের মধ্যে এসেছে তাদেরকে শনাক্ত করে ভারত থেকে বের করে দেওয়া হবে। কিন্তু আপনার এখানে প্রশ্ন হতে পারে যে 1971 সালটাই কেন বেছে নেওয়া হয়েছে? আরো তো অনেক সাল ছিল, কেন আমরা 1971 সালটাই বেছে নিলাম? এর প্রধান কারণ হচ্ছে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ ভারতের মধ্যে চলে এসেছিল, আর এই চুক্তিটা আসামের মানুষদের উদ্বেগ কমানোর জন্য করা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কিভাবে বোঝে যে একটা মানুষ লিগ্যাল না ইনলিগ্যাল? এটাকে চিহ্নিত করার জন্য ভারতের মধ্যে আছে ফরেনার্স ট্রিবিউনাল। এটা হচ্ছে একটা আধা বিচারিক সংস্থা যারা তদন্ত করে দেখে যে কে ভারতের নাগরিক না কে বাইরে থেকে এসেছে। ধরুন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতের নাগরিক, তাহলে আপনার কাছে জন্ম সার্টিফিকেট, ভোটার আইডি বা অন্যান্য কাগজ থাকবে। কিন্তু আপনি যদি গরিব হন তাহলে আপনার কাছে কোনো কাগজপত্র থাকবে না, তখন কিন্তু আপনাকে বিদেশি বলে ঘোষণা করা হতে পারে। ফলে এই প্রক্রিয়াটা অনেকটাই সমালোচিত, কারণ অনেকেই বলছে যে এর মধ্যে কোনো স্বচ্ছতা নেই। কিন্তু বর্তমান সময়ে আমরা যদি দেখি বাংলাদেশ থেকে যেসব ইনলিগাল ইমিগ্রেন্ট ভারতের মধ্যে আসছে, তারা কয়েক হাজার টাকা বিনিময়ে ভারতের আধার কার্ড, প্যান কার্ড এবং বিভিন্ন ধরনের আই কার্ড বানিয়ে নিচ্ছে, যার ফলে তারা নিজেদেরকে ভারতের নাগরিক বলে দাবি করছে। তাই ভারত সরকারের কাছে বর্তমানে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কোনটা ভারতের নাগরিক এবং কোনটা বিদেশি এটাকে চিহ্নিত করা। ভারতের সংবিধানের মধ্যে 21 অনুচ্ছেদে বলা আছে যে প্রত্যেক ব্যক্তির জীবন ও স্বাধীনতার অধিকার আছে, সে ভারতের নাগরিক হোক বা না হোক। কিন্তু নো ম্যান ল্যান্ডের মধ্যে মানুষকে ছেড়ে দেওয়া, এটা কি ঠিক হচ্ছে? যদি বাংলাদেশ এই মানুষদেরকে গ্রহণ না করে তাহলে তারা তো রাষ্ট্রহীন হয়ে যায়, মানে তাদের কোনো দেশ নেই, তাদের কোনো পরিচয় নেই এবং তাদের কোনো অধিকারও নেই। এটা কতটা মানবিক? সমালোচকরা বলছে যে এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। সম্প্রতি সুপ্রিম কোর্ট সিটিজেনশিপ অ্যাক্টের সেকশন 6A কে বৈধ করেছে। এই সেকশনের মধ্যে বলা আছে যে 1971 সালের পর যারা আসামের মধ্যে এসেছে তাদেরকে ভারত থেকে বিতাড়িত করা হবে। এবং সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্য সরকারকে বলেছে যে কোনো ইনলিগাল ইমিগ্রেন্টকে শনাক্ত করে ইতিমধ্যে দেশ থেকে বের করতে।
আর এই রায়ের পর থেকে আসাম সরকার আরো জোরদার ভাবে ডিপোর্টেশন শুরু করেছে। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের মধ্যে একটা পিটিশন দায়ের করা হয়েছে। অল বিটিসি মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন বলছে যে ভারত সরকার ঠিক মতো প্রক্রিয়া মেনে চলছে না। তারা বলছে যে কাউকে যদি রিপোর্ট করতেই হয় তাহলে সঠিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে, নো ম্যান ল্যান্ডস এর মধ্যে ফেলে দেওয়া যাবে না। তবে সুপ্রিম কোর্ট এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকমের শুনানি করেনি। এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো রকমের অফিসিয়াল প্রতিক্রিয়া আসেনি। তবে বাংলাদেশের সামরিক বাহিনী বলেছে ভারত যেন বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্টদের সীমান্তের মধ্যে এনে ছেড়ে না দেয়, তাদেরকে যেন সঠিক প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হয়। কিন্তু ভারত বলছে যে আমরা তো বারবার নাম পাঠাচ্ছি, কিন্তু আপনারাই তো যাচাই করছেন না। এমনকি বাংলাদেশের সামরিক বাহিনী হুমকি দিয়েছে যে এই বিষয়টাকে নিয়ে তারা ভারতের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করতে পারে। আমরা এই প্রথমবার দেখছি যে বাংলাদেশ এত অ্যাগ্রেসিভলি ভারতের বিরুদ্ধে কথা বলছে, যেটা ভারতের জন্য খুবই গুরুতর। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছে তিনি আইনের মধ্যে থেকে কাজ করছেন এবং যদি কারো সমস্যা থেকে থাকে এই বিষয়টাকে নিয়ে সে আদালতে যেতে পারে। কিন্তু সিভিল সোসাইটি আর সংখ্যালঘু গোষ্ঠী এই বিষয়টাকে নিয়ে বিরোধিতা করছে। তারা বলছে যে ভারত ইলিগাল ইমিগ্রেন্টদের জোরপূর্বক ভাবে ডিপোর্টেশন করছে। তবে এই বিষয়টা ভারতের জাতীয় নিরাপত্তা, জাতিসংঘের উদ্বেগ আর মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা ভারসাম্যের খেলা। এটা হচ্ছে বর্তমানে ভারতের মধ্যে একটা বড় জটিল সমস্যা। আসাম সরকার বলেছে তারা জাতীয় নিরাপত্তার জন্য এটা করছে, কিন্তু সমালোচকরা বলছে যে এটা মানবাধিকারের লঙ্ঘন। তবে এই বিতর্কের ফলাফল কি হবে সেটা একমাত্র সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে। এই বিষয়ে আপনারা কি মনে করছেন? এই সমস্যার সমাধান হওয়া কি উচিত এবং এই সমস্যার সমাধান কি এত সহজেই হয়ে যাবে? আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।